Dear students, welcome to You Can Learn English. তো আমি এই ভিডিও ক্লাসের মাধ্যমে শুরু করতে যাচ্ছি এইচএসসি ইংলিশ ফর টুডের ধারাবাহিক ভিডিও ক্লাস। তো তোমরা যারা এইচএসসি লেভেলে বিশেষ করে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, সাথে তোমরা যারা আলিমে পড়ছো, তাদেরকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমাদের ধারাবাহিক ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করি তোমরা ইউ ক্যান লার্ন ইংলিশ চ্যানেলের সাথে থাকলে ইংলিশ ফর টুডের যে টেক্সটগুলো আছে ইউনিট এবং লেসন ওয়াইজ সেগুলো তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিট 1 লেসন 1-এ যে গল্পটি রয়েছে দ্য প্যারটস টেল, তার পার্ট 1 এবং 2 নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনাটা শুরু করি। তো দেখো, এই যে গল্পটি আমরা পাচ্ছি একদম ইউনিট 1-এর প্রথম যে লেসনটি, তাই না? তোমরা জানো যে ইউনিটের টাইটেলটি হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ। তো এডুকেশন নিয়ে আলোচনার প্রথম লেসনেই আসলে আমাদের ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ট্যাগর একটা প্যারটসের উপর ভিত্তি করে তিনি দেখিয়েছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে প্রধানত শিক্ষার্থীবাদে সব কিছুকে খুব সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, শিক্ষক নিয়োগ করা হচ্ছে ভালো, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বানানো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে দেখভাল করার জন্য প্রচুর কর্মচারী নিয়োগ করা হচ্ছে, চেয়ার, ভালো বেঞ্চ, ভালো বোর্ড টেবিল সব কিছু অ্যারেঞ্জ হচ্ছে, শুধুমাত্র আমাদের শিক্ষার্থীর শিক্ষা হচ্ছে না। তো এই প্যারট দিয়ে মেনলি আমরা একজন স্টুডেন্টকে সিম্বলাইজ করব এবং স্টুডেন্টের শিক্ষার যে ব্যবস্থা এবং তার আদৌ এডুকেশন গ্রহণ ঠিকমতো হচ্ছে কিনা সেটা আসলে যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে খেয়াল করা হয় না, তার একটা বাস্তব চিত্র কিন্তু আমরা এই গল্পের মাধ্যম দিয়ে পাচ্ছি। তো এই গল্পে যেহেতু কয়েকটি পার্ট রয়েছে, তো গল্পটি একটু বড় এবং পুরো গল্পটি এক ক্লাসে দিতে গেলে ক্লাসটি বড় হয়ে যেতে পারে। এ কারণেই আমি পার্ট ওয়াইজ তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে এই টেক্সটগুলোর গ্রামাটিক্যাল আইটেম, সেন্টেন্স স্ট্রাকচার সব কিছুকে আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আজকে যেহেতু আমরা আলোচনা করব পার্ট 1 এবং 2 নিয়ে, আর পড়তে পড়তে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার, সেখানে ব্যবহৃত ওয়ার্ড, ফ্রেজ, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি খুবই মনোযোগের সহিত দেখবে। তো প্রথমেই কি একটা ফ্রেজ আছে, দেখো, ওয়ান্স আপন আ টাইম। এই ফ্রেজটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? যে ওয়ান্স আপন আ টাইম মানে কি? একদা, হ্যাঁ, মানে কোনো এক সময়ে, একটা অনির্দিষ্ট সময় বোঝাতে আমরা মেনলি এই ফ্রেজটিকে ব্যবহার করে থাকি। দেয়ার লিভড আ বার্ড, এটা হচ্ছে একটি সেন্টেন্স স্ট্রাকচার যেটা দেয়ার দিয়ে শুরু হয়েছে। এই দেয়ার দিয়ে শুরু সেন্টেন্স স্ট্রাকচারটি প্রধানত কোনো কিছুর অবস্থান নির্দেশ করে। তো সেই হিসাবে এখানে দেয়ারের কিন্তু আমরা কোনো মিনিং করি না। হ্যাঁ, এই জাতীয় সেন্টেন্সে আমরা কোনো মিনিং করি না। এই সেন্টেন্স স্ট্রাকচারটি হয় কেমন? দেয়ার প্লাস ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কিন্তু বার্ড। তাহলে মিনিংটা হচ্ছে কি? একদা এক পাখি ছিল বা এক পাখি বাস করত। তো আমার মনে হয় পাখি ছিল বললেই ভালো হয়। তো একদা এক পাখি ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে হচ্ছে নিরক্ষর, মানে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। লেটার মানে কি? অক্ষর। আর আনলেটার্ড মানে হচ্ছে নিরক্ষর। তো লেটারকে এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব পাখিটা ছিল কি? আনলেটার্ড বা নিরক্ষর। ইট স্যাং, সে গান করত, বাট কুডন্ট রিসাইট। তাহলে পাখিটা গান করতে পারতো কিন্তু আবৃত্তি করতে পারতো না। কি আবৃত্তি করতে পারতো না? আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। স্ক্রিপচার মানে আমরা জানি ধর্মগ্রন্থ। আর যেহেতু এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগর, তিনি ছিলেন হচ্ছে সনাতন ধর্মের বিশ্বাসী। তো সেই হিসাবে এখানে আ ওয়ার্ড অফ স্ক্রিপচার বলতে আমরা বুঝবো হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থের যে মন্ত্র বা ওয়ার্ড সেটাকে বোঝাতে পারি, তাই না? যে পাখিটা গান করতে পারলেও তার কিন্তু শাস্ত্র জ্ঞান ছিল না। শাস্ত্র মানে আমরা বুঝতে পারছি স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ। সেখান থেকে সে কোনো ওয়ার্ডই বলতে পারতো না। তার মানে
পাখিটা কেমন ছিল? একদম পুরো নিরক্ষর ছিল, পড়তে পারতো না, শাস্ত্রজ্ঞান ছিল না। এই কারণে কি হতো? ইট হপড। এই হপ হচ্ছে কিন্তু আমাদের ভার্ব। হপ মানে হচ্ছে লাফানো, মানে বিশেষ করে এক পায়ে লাফানো। অনেক সময় আমরা যেমন তোমরা স্কুলে নিশ্চয়ই মোরগ লড়াই খেলেছো, হ্যাঁ, যে এক পা ধরে আরেক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে হয়, তাই না? তাই হপ মানে হচ্ছে লাফানো। তাহলে পাখিটা শুধু লাফাতে পারতো, হ্যাঁ। আর দেখো এখানে হপটাকে কিভাবে পাস্ট পার্টিসিপল করা হয়েছে বা পাস্ট টেন্স করা হয়েছে, যে আমরা জানি কোনো ভার্বের যদি শেষে একটা কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটা ভার্ব থাকে, তাহলে পরবর্তীতে আইএনজি বা ইডি করতে গেলে আমাদের শেষের কনসোনেন্টটিকে ডাবল করতে হয়। তো সেই হিসাবে কি হচ্ছে এখানে দেখো, হপড, ডাবল পি ইডি। তাহলে ডাবল পি কেন হলো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যেমন রান, তাই না, এর সাথে আইএনজি করতে গিয়ে কি করি? আর ইউ ডাবল এন আই এন জি, তাই না? এরকমটা করে থাকি। অবশ্য এই রানের পাস্ট টেন্স কিন্তু ভিন্ন, হ্যাঁ, র্যান, আর এ এন, আর পাস্ট পার্টিসিপল কি? আর ইউ এন, তাই তো? এটা তাহলে বিভিন্ন ব্যাপার রয়েছে যে আমাদের এগুলোকে আলাদা করে জানতে হবে। তো যাই হোক, আমরা দেখলাম পাখিটা শুধু কি করতে পারে? লাফাতে পারে, তাই না? হ্যাঁ। অ্যান্ড ইট ফ্লু, এবং সে উড়তে পারে। দেখো এটা উচ্চারণ হচ্ছে কি? ফ্লু, ফয়ে লয়ে রস্যকার, ফ্লু। এটা হচ্ছে কি? ফ্লাইয়ের পাস্ট টেন্স, হ্যাঁ। ফ্লাইয়ের পাস্ট টেন্স কি আমরা জানি? এফ এল ই ডাব্লিউ, হ্যাঁ, ফ্লু। ফ্লিউ নয়, ফ্লু। তাহলে সে লাফাতে পারতো, সে উড়তে পারতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। তাহলে অল সেন্স অফ ম্যানার্স, তাহলে সেন্স অফ ম্যানার্স মানে হচ্ছে আচরণ বিধি, তাই না? ভালো আচরণ বা এই জাতীয় বিষয়, হ্যাঁ, বা হচ্ছে কন্ডাক্ট যেটা আমরা বলি, সামাজিক যে আচরণগুলো আছে সেইগুলো সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই কম। ল্যাক মানে কি? কম থাকা বা ঘাটতি হওয়া। তাহলে ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, এটা দেখো একটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা কয়টা কনজাংশন ইউজ করেছি? অ্যান্ড একটা, আবার এটা একটা, দুটাই কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে টোটাল আমরা তিনটা ক্লজ যুক্ত করেছি। ইট হপড একটা, ইট ফ্লু একটা, অ্যান্ড ইট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। দেখো এখানে ইট হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট, এই ইট দিয়ে কিন্তু আমাদের সে বার্ডকে বোঝে, তাই না? তাহলে এটা শুধু লাফাতে পারতো বা এটা শুধু উড়তে পারতো, কিন্তু এর কোনো আচরণ জ্ঞান ছিল না, সেন্স অফ ম্যানার্স, হ্যাঁ। কোথায় কি আচরণ করতে হয়, কোথায় কি বলতে হয়, এ পাখি কিছুই জানতো না। এর জন্য কি হলো দেখো, দ্য কিং সেইড, তো একদিন ওই রাজ্যে রাজা কি বলল? সাচ আ বার্ড, যে এ ধরনের পাখি, ইজ অফ নো ইউজ, মানে কি? অকেজো, কোনো কাজে লাগে না, মানে এ ধরনের পাখি। সাচ আ বার্ড মানে এ ধরনের পাখি, সাচ আ ম্যান মানে এ ধরনের মানুষ। এরকম ফ্রেজ, সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ, এ ধরনের পাখি একদম অকেজো, কোনো কাজে লাগে না। তাহলে পাখিকে কি করতে হবে? দেশ ছাড়া করতে হবে, না হলে কোনো একটা ব্যবস্থা নিতে হবে, তাই না? কিন্তু দেখো ইয়েট, তবুও ইট ডিভোর্স ফ্রুট, তাহলে পাখির কোনো কাজ নেই, কাম নেই, শুধু গান গায় আর লাফিয়ে বেড়ায়। এবং দেখো এ পাখির কোনো কোনো কাজ নেই, তাই না? শুধুমাত্র কি করে? ইট ডিভোর্স ফ্রুট। ডিভোর্স মানে কি? গ্রোগাসে খাওয়া, ব্যাপক পরিমাণে খাওয়া। সে শুধুমাত্র কি খেয়ে বেড়ায়? দেখো ফ্রম দ্য ফরেস্ট, তাহলে ফরেস্ট থেকে বা বন থেকে সে শুধু ফলমূল খেয়ে বেড়ায়, মানে ফলমূল নষ্ট করে। ঠিক আছে তো? তাহলে যে পাখির কোনো কাজ নেই, যে আমাদের কোনো উপকারে লাগে না, সে আমাদের বাগান থেকে বন থেকে কেন ফল খাবে, তাই না? তাহলে এটা কি আমাদের অপচয় না? এছাড়াও কি করছে দেখো, ব্রিঙ্গিং ডাউন। ব্রিং ডাউন মানে কি? কমিয়ে দেওয়া। তাহলে ব্রিঙ্গিং ডাউন মানে হচ্ছে কমিয়ে দেয়। কি কমিয়ে দিচ্ছে? দ্য প্রফিটস, লাভ কমিয়ে দিচ্ছে। কাদের? অফ দ্য ফ্রুটার্স। ফ্রুটার্স মানে হচ্ছে যারা ফল বিক্রেতা, তাই না? যারা হচ্ছে ফল বিক্রি করে, হু সেল কি করে? ফ্রুটস, হ্যাঁ। যারা ফল বিক্রি করে তাদেরকে বলা হয় ফ্রুটার্স, হ্যাঁ। তাহলে তাদের যে লাভ সেটা দিন দিন কমিয়ে দিচ্ছে। দেখো কোথায়? ইন দ্য রয়্যাল মার্কেট। তাহলে রয়্যাল মার্কেটে ফ্রুটার্সরা যে প্রফিট করতো আগে ফল বিক্রি করে, সেই ফলের পরিমাণ কমে যাওয়ার কারণে কি হচ্ছে? তাদের লাভ কমে যাচ্ছে। অতএব এর জন্য পুরো দায়ীটাকে এই পাখি, তাই না? কারণ কি করছে? সে শুধুমাত্র বন থেকে বা বাগান থেকে ফল খেয়ে ফলগুলোকে সাবার করছে বা নষ্ট করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখানে দেখো আমরা ছোট ছোট করে পড়ার চেষ্টা করছি এবং ফ্রেজ ফ্রেজ করে পড়ার চেষ্টা করছি। এটা হচ্ছে রিডিংয়ের একটা সবচেয়ে বড় দক্ষতা, যে তোমাকে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড না, বরং একটা ফ্রেজ যে একটা মিনিং দেয় সেটাকে বুঝতে পারতে হবে। তাহলে এখানে যেমন আমরা পেয়েছি ওয়ান্স আপন আ টাইম, মানে একদা। তারপরে ধরো হচ্ছে কুড নট রিসাইট, তাই তো, সে পাঠ করতে পারতো না। আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার থেকে কোনো মন্ত্র। তারপর হচ্ছে ইট হপড, তাই না, ইট ফ্লু অ্যান্ড ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, তাহলে অল সেন্স অফ ম্যানার্স এটা কিন্তু একটা অংশ, তাই তো। তারপরে হচ্ছে সাচ আ বার্ড, এটা একটা অংশ। অফ নো ইউজ মানে হচ্ছে একদম অনুপকারী বা হচ্ছে কাজে লাগে না, এমন অর্থে বোঝাতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও দেখো ফ্রম দ্য ফরেস্ট মানে কি বাগান থেকে বা বন থেকে। ব্রিঙ্গিং ডাউন বা ব্রিং ডাউন মানে কি কমিয়ে দেওয়া। দ্য প্রফিট অফ ফ্রুটারার্স মানে কি ফল বিক্রেতাদের যে লাভ, তাই না, এরকম অর্থে কিন্তু আমরা ছোট ছোট করে মিনিং করব। এবং সাথে কি হচ্ছে ইন দ্য রয়্যাল মার্কেট, হ্যাঁ, রাজ যে মার্কেট রয়েছে বা বাজার রয়েছে সেখানে বোঝানো হচ্ছে। তো আশা করি তোমরা মিনিংটা বুঝতে পেরেছ। এরপর তাহলে কি হলো, যেহেতু লাভ কমিয়ে দিচ্ছে, হ্যাঁ, ফল নষ্ট করছে, কোনো কাজে লাগে না, হ্যাঁ, তাই কি করলো দেখো, হি মানে হচ্ছে আমাদের কিং, সামন্ড, সামন্ড মানে হচ্ছে ডেকে আনা, হ্যাঁ, বা ডেকে পাঠানো। তাদেরকে ডেকে আনলো, আসার আদেশ দিল। কাদেরকে? দ্য মিনিস্টার, যে মন্ত্রী আছে তাকে। তাহলে মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং কমান্ডেড, এবং কি করলেন, তাকে আদেশ দিলেন, হ্যাঁ, আদেশ দিলেন। তাহলে কোন টেন্সে? পাস্ট টেন্সে কিন্তু দেখো, হ্যাঁ, হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ড, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, তাই না, অ্যান্ড আছে এবং দুটা ফাইনাইট ভার্ব আছে, দুটাই কিন্তু ফার্স্ট টেন্সে। কমান্ডেড, কমান্ড থেকে কমান্ডেড, এবং সামন থেকে সামন্ড, মিলে হচ্ছে কি পাস্ট টেন্সে আমরা পাচ্ছি গল্পটাকে। তো কি কমান্ড করলো? এডুকেট দ্য বার্ড, বার্ডটাকে কি করতে হবে? শিক্ষিত করতে হবে। এখনই দায়িত্ব নিতে হবে এই বার্ড যাতে ম্যানার জানে, এই বার্ড যাতে স্ক্রিপচার পাঠ করতে পারে, এই বার্ড যাতে আমাদের কোনো কিছু নষ্ট না করে। তো এ কারণেই এই পাখিকে কি করতে হবে? শিক্ষিত করতে হবে। তাহলে বুঝতে পারছো যে ঠিক এই পাখি আসলে কি নির্দেশ করছে? পাখি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নির্দেশ করছে, তাই না, যারা স্কুল কলেজে আসে। তাদেরকে কি করা হচ্ছে? শিক্ষিত করার জন্য আমরা পাঠাচ্ছি, শিক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তো দেখি আমরা এই পাখিটাকে কিভাবে শিক্ষিত করতে পারি, তাই না। তাহলে মন্ত্রীকে আদেশ করা হলো পাখিটাকে কি করো? শিক্ষিত করো। এরপর আমরা সেকেন্ড পার্টে চলে আসলাম। সেকেন্ড পার্টে কি হলো দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, হ্যাঁ, টাস্ক মানে কি কাজ, কিসের কাজ? অফ এডুকেটিং, কাকে? দ্য বার্ডকে, হ্যাঁ। তাহলে বার্ডকে শিক্ষিত করার যে কাজ, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব, যখন কোনো প্রেপোজিশন দিয়ে দুইটা নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করা হবে তখন আমরা পিছন থেকে মেনলি বাংলা করি, হ্যাঁ। দেখো পাখিকে শিক্ষিত করার কাজ, তাহলে অফ মানে আমরা জানি র বা এর, এরকম একটা সম্পর্ক নির্দেশ করে, তাই না, শিক্ষিত করার কাজ। তাহলে পাখিটিকে শিক্ষিত করার কাজ ফেল, পড়লো, কার উপরে পড়লো? মানে দায়িত্বটা কার উপরে পড়লো? অন দ্য কিংস নেফিউস, হ্যাঁ, দেখো হিজ সিস্টার সান মানে তার বোনের যে সকল ছেলেরা আছে, মানে রাজা তার যে বোন আছে সেই বোনের যে ছেলেরা আছে তাদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন যাতে পাখিটাকে কি করে? শিক্ষিত করে। দেখো এখানে কি নির্দেশ করছে একটা বিষয় কিন্তু খেয়াল করো, যে আমরা জানি আমাদের দেশে যে স্বজন প্রীতি যেটাকে বলি, হ্যাঁ, এটা খুব বেশি, তাই না, যে যে ক্ষমতায় থাকে, যে দায়িত্ব থাকে, সে সবসময় কি করে? তার যে সকল আশেপাশের আত্মীয়রা আছে তাদেরকে কিন্তু বড় বড় পদে দায়িত্ব দিয়ে দেয়। রবীন্দ্রনাথ ট্যাগর কিন্তু এই গল্পের মাধ্যম দিয়ে কিন্তু এই জায়গাতে একটু টাচ করেছেন, যে আমরা সবসময় যারা বড় পদে থাকে দেখি তারা কি করে? তার আত্মীয়রা, হ্যাঁ, তার কাছের মানুষ, তার ভাই বোন, হ্যাঁ, বা তার শালা সম্বন্ধী যারা আছে না, তারা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, হ্যাঁ, দক্ষ হোক অদক্ষ হোক, তাদেরকে আমরা কি করি? গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিই। এটার যে ক্ষতিকর সেটাও তিনি কিন্তু এখানে ইনক্লুড করেছেন, হ্যাঁ। তো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর বলতেছে দ্য লার্নিড মেন অফ দ্য কোর্ট, হ্যাঁ, এই কোর্টের যারা শিক্ষিত মানুষ, দক্ষ মানুষ, হ্যাঁ, তাহলে কোথাকার? দেখো অফ দ্য কোর্ট মানে কি কোর্টের যারা লার্নিড মেন, তারা কি করলো? ডেলিবারেটেড, হ্যাঁ, ডেলিবারেটেড মানে হচ্ছে কি গভীরভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করা, হ্যাঁ, ডেলিবারেটেড লং, হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে, হ্যাঁ,
তারা কি করলো? গভীর চিন্তা করলো। কারা চিন্তা করলো? কোর্টের যারা শিক্ষিত মানুষ ছিল, লার্নিড মেন ছিল। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, LEARN, লার্ন, এটাকে কিন্তু আমরা দুইভাবে পাই পাস্ট টেন্সে, একটা হচ্ছে টি সহ আর একটা হচ্ছে কি ইডি সহ। হ্যাঁ, তো বিশেষ করে এই ইডি সহ লার্নের কিন্তু দুটা প্রোনাউন্সিয়েশন আছে। দেখো, LEARN, ইডি একটা হচ্ছে লার্নড, একটা হচ্ছে লার্নড আর একটা হচ্ছে লার্নিড। লার্নিডটা মেইনলি উচ্চারণ হয় তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে পাই, আর যখন ভার্ব হয় তখন লার্ন হয়। তো আমরা কিন্তু এখানে দেখো মেনকে যেহেতু মডিফাই করছে প্রি মডিফায়ার হিসাবে, তো এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তাই আমরা প্রোনাউন্সিয়েশন কি করবো এটা করবো হচ্ছে লার্নিড। হ্যাঁ, দ্য লার্নিড মেন অফ দ্য কোর্ট, তাহলে কোর্টের যারা শিক্ষিত মানুষ তারা দীর্ঘক্ষণ কি করলো? চিন্তা করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, এবং দেখো দে পন্ডার্ড, পন্ডার্ড মানেও হচ্ছে গভীরভাবে চিন্তা করা, ধ্যান করা, থিঙ্ক ডিপলি ফর লং। হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে ডিপলি চিন্তা করাকে বলা হয় পন্ডার্ড। তাহলে তারা পন্ডার্ড করলো কি বিষয়ে? দ্য রিজনস। এই যে পাখিটার কি হচ্ছে? বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। ইন কোশ্চেন মানে আলোচনার, তাই তো? আলোচনা করা হচ্ছে যে ক্রিয়েচারটাকে নিয়ে, ক্রিয়েচারটা মানে হচ্ছে বার্ডটা। হ্যাঁ, তাহলে এই যে বার্ডটাকে নিয়ে আমরা কথা বলছি, এই বার্ডের যে ইগনোরেন্স মানে কি? দেখো, বিহাইন্ড দ্য ইগনোরেন্স, হ্যাঁ, ইগনোরেন্সের পিছনে, অজ্ঞতার পিছনে কারণগুলো কি কি, সেইগুলো তারা কি করছে? গভীরভাবে চিন্তা করে দেখছে। দেখো, এখানে কিন্তু তিনটা প্রেপোজিশনাল ফ্রেজেস আছে। হ্যাঁ, একটা হচ্ছে বিহাইন্ড দ্য ইগনোরেন্স, আরেকটা হচ্ছে অফ দ্য ক্রিয়েচার অ্যান্ড ইন কোশ্চেন। তাহলে দেখো ছোট্ট একটা সেন্টেন্স কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট হলো দে, পন্ডার্ড হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব, মনোট্রানজিটিভ ভার্ব, আর এখানে হলো আমাদের অবজেক্ট দ্য রিজনস। তাহলে তারা রিজন নিয়ে গভীরভাবে চিন্তা করলো। কিসের রিজন? বিহাইন্ড দ্য ইগনোরেন্স, অজ্ঞতা রিজন। কার অজ্ঞতা? অফ দ্য ক্রিয়েচার, ওই পাখিটির। কোন পাখিটি? যে পাখিটিকে নিয়ে আমরা কথা বলছি। ইন কোশ্চেন মানে কিন্তু প্রশ্নে না, বরং আলোচনার। তাহলে আলোচনায় যে পাখিটা আমরা পাচ্ছি, সেই পাখিটার অজ্ঞতার পিছনের কারণগুলো কি, সেইগুলো নিয়ে তারা অনেকক্ষণ ধরে গভীর ধ্যান করলো। তারপরে কি হলো দেখো, ধ্যান করার পর যে কনক্লুশন হলো, কনক্লুশনটা কি? দ্য বার্ডস নেস্ট, পাখিটার বাসা। দেখো, বার্ডস নেস্ট, পাখির বাসা কি দিয়ে তৈরি? মেড অফ স্ট্র অ্যান্ড টুইগ। এইটুকু হলো আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস। টুইগস মানে কি? ছোট ছোট যে ডাল, হ্যাঁ, চিকন চিকন ছোট ছোট যে সকল ডালপালা থাকে সেটাকে বলা হচ্ছে টুইগ। তাহলে যেহেতু পাখির বাসা হচ্ছে খড়কুটা বা ছোট ছোট এরকম ডাল দিয়ে তৈরি, তাই না? সেটাকেই বলা হচ্ছে কি? কুড নট হোল্ড। সেই বাসাতে কি থাকতে পারে না? মাচ নলেজ। হোল্ড মানে হচ্ছে থাকা বা ধারণ করা। তাহলে প্রধান সমস্যাটা হচ্ছে পাখির বাসা, ঠিক আছে? কারণ যে বাসাতে পাখি থাকে সেই বাসাটা মেনলি হচ্ছে খড়কুটা দিয়ে তৈরি, আর সেই খড়কুটার বাসাতে কখনো জ্ঞান থাকতে পারে না, ঠিক আছে? তাই আমাদের প্রধান কারণ হলো এই বাসাটাকে আগে ঠিক করতে হবে। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড, দেখো পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পোস্ট মডিফাই করছে। হ্যাঁ, প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন ওয়াজ আ প্রপার কেজ। পাখির জন্য একটা ভালো কেজ তৈরি করতে হবে, একটা বাসা তৈরি করতে হবে বা খাঁচা তৈরি করতে হবে, ঠিক আছে? কারণ যে খাঁচাতে পাখি থাকে এই খাঁচাতে কখনো জ্ঞান ধারণ করতে পারে না, জ্ঞান থাকতে পারে না। অতএব পাখিটির ইগনোরেন্সের প্রধান কারণই হলো তার খাঁচা, তাই তো, বা তার বাসা। এর জন্য ওই লার্নেড ম্যানেরা সিদ্ধান্ত নিল যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি? একটা প্রপার কেস তৈরি করা। তো ঠিক আছে, আমরা তো কারণ পেয়ে গেছি। কারা এই কারণগুলো বার করলো খুঁজে? ওই যে শিক্ষিত মানুষেরা, লার্নেড মানুষেরা, ঠিক আছে? তাই তারা কি করলো দেখো, দ্য রয়্যাল স্কলার। তাহলে ওই রাজদরবারের বা ওই কোর্টের যারা স্কলার ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল, তারা যেহেতু একটা সুন্দর কারণ খুঁজে বার করেছে, তাই কি করা হলো? রিসিভড হ্যান্ডসাম ফিজ। হ্যাঁ, তাদেরকে হ্যান্ডসাম প্রচুর পরিমাণে কি দেওয়া হলো? ফি দেওয়া হলো। যেমনটা আমাদের দেশগুলোতে হয়ে থাকে না, যখন গবেষণার জন্য কি করা হয়? প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়।
রিসার্চ করার জন্য, পিএইচডি করার জন্য, হ্যাঁ, ডিগ্রি নেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা কিন্তু সরকার খরচ করছে। হ্যাঁ, ডিগ্রিও নেওয়া হচ্ছে, তাই তো? সবাই প্রচুর পরিমাণে এই ডিগ্রি নেওয়ার জন্য টাকা খরচ হচ্ছে বা টাকা পাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার উপকারিতা আমাদের স্টুডেন্টরা কতটুকু পাচ্ছে সেটার কিন্তু কথা এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো দেখো কি বলছে, দ্য রয়্যাল স্কলার রিসিভড, তাহলে যারা এই গবেষণা করে কারণটা খুঁজে বার করলো যে পাখির বাসাই হলো প্রধান সমস্যা, এর জন্য আমাদের একটা প্রপার কেস তৈরি করতে হবে। শুধুমাত্র গবেষণা করে এই তত্ত্বটা দেওয়ার জন্যই রয়্যাল স্কলাররা প্রচুর পরিমাণে ফি পেল, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা পেল, এবং কি হলো, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, তারা খুব খুশি মনে বাড়ি ফিরে গেল। তো এখানে দেখো দ্য রয়্যাল স্কলার, এটা হলো একটা ফ্রেজ, সাবজেক্ট, তাই না, নাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে। হ্যান্ডসাম ফিজ হলো আমাদের অবজেক্ট, হ্যাঁ, এবং কি হলো, অ্যান্ড আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাপিলি ওয়েন্ট হোম, এখানে দুটো অ্যাডভার্ব হয়েছে দেখো, ওয়েন্ট হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, হোম হলো কি এই জায়গাতে অ্যাডভার্ব, মানে স্থান বোঝাচ্ছে, সরি, কোথায় ফিরে গেল, বাসায় ফিরে গেল। কিভাবে ফিরে গেল, হ্যাপিলি, খুব খুশি মনে তারা বাসায় ফিরে গেল। দেখো হ্যাপিলিকে আমরা কিভাবে অ্যাডভার্ব বানাই, এই অ্যাডভার্ব ভিত্তিকে তোমরা অনেকেই ভুল করে থাকো, বিশেষ করে তোমরা যখন সিনোনিম অ্যান্টোনিম লিখো বা হচ্ছে যখন তোমরা উইথ ক্লু উইদাউট ক্লু লিখো, তখন কি করা হয় দেখো, অনেক সময় তোমরা এই ওয়াইটাকে চেঞ্জ করো না, তোমরা কিভাবে লিখো, HAPPYLY, এইভাবে হ্যাপিলি লিখো। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাপিলি বানানের এই যে ওয়াইটা, তার আগে যেহেতু একটা বা দুটা কনসোনেন্ট আছে, কনসোনেন্ট সাউন্ড থাকলেই ওয়াইটা আই হয়ে যাবে, হয়ে গিয়ে কি হচ্ছে দেখো, আই হয়ে গিয়েছে, এবং তারপরে আমরা এলওয়াই যুক্ত করেছি। তো এই যে জায়গাগুলো, এই বানানগুলো তোমরা একটু খেয়াল করবে। তো হ্যান্ডসাম মানে কি দেখো, হ্যান্ডসাম এখানে কি বলেছে, হ্যান্ডসাম ফিজ, হ্যাঁ, হ্যান্ডসাম মানে কি, এখানে কি আমরা খুব মানে সুদর্শন বা এরকম কিছু বোঝাচ্ছি, তা না, আমাদের কনটেক্সচুয়াল মিনিং করতে হবে। তাহলে ফি যেহেতু টাকা পয়সা বোঝাচ্ছে, তাই না, তাহলে অবশ্যই এটা প্রচুর পরিমাণে বোঝাতে ব্যবহার করা হয়েছে। অতএব যখন তোমাকে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া হবে বা এমসিকিউতে যখন বলা হবে যে এই হ্যান্ডসামের সিনোনিম কি, তাই না, বা এর এই মিনিংটা কি, তখন কিন্তু এই হ্যান্ডসামের সিনোনিম হিসাবে কিন্তু তোমার স্মার্টও দেওয়া থাকতে পারে, আবার আ লট অফ বা হিউজ থাকতে পারে। তাহলে তুমি কোনটা ইউজ করবা, স্মার্ট ইউজ করবা নাকি হিউজ ইউজ করবা? অবশ্যই কনটেক্সচুয়াল মিনিং অনুসারে এটা কিন্তু হিউজ বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে সিনোনিম দেখো আমরা কি পাবো, হিউজ। কারণ এগুলো নিয়ে যখন আমরা এমসিকিউ বা কোশ্চেন আনসারগুলোকে সলভ করব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তাতে তোমাদের বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো এখানে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। এভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ড মিনিং বা বিশেষ করে যে মিনিংগুলো থাকতে পারে বা বিশেষ পার্টস স্পিচ থাকতে পারে বা সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে, ফ্রেজেরগুলোর যে বিশেষ মিনিং থাকতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমাদের কাছে বিশেষ একটা পরামর্শ হলো, তোমরা অবশ্যই ফ্রেজ মেকিংটা ভালো করে শিখবে, কারণ রিডিং স্কিলসের জন্য ফ্রেজ মেকিং খুবই জরুরি। আর একটা বিষয় হলো, বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে দেখা যাচ্ছে যে সব সাবজেক্টে ভালো করেছে, শুধু ইংরেজিতে খারাপ করার কারণে কিন্তু শুধু সে চান্স পাচ্ছে না। এই জন্য তোমাদের ইংলিশ রিডিং স্কিলস বাড়ানোর জন্য বা ইংলিশের যে ভোকাবুলারি পার্ট, এটাকে বাড়ানোর জন্য তোমাদের অবশ্যই ইংলিশ ফর টুডে বইটাকে একদম পাই টু পাই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, মিনিং, এগুলোকে ভালো করে বুঝতে হবে। পরবর্তী ক্লাসে পার্ট 3 নিয়ে আবারও কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। বাই।